আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছো এবং বাসায় থেকে নিয়মিত লেখাপড়া করছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মাস্টার্স শেষ পর্বের গুণগত এবং পরিমাণগত গবেষণা পদ্ধতি এবং অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি বিষয়ের অন্তর্ভুক্ত। সে বিষয়টি হচ্ছে নমুনায়ন বা স্যাম্পলিং। এটি যে মাস্টার্স শেষ পর্ব এবং অনার্স তৃতীয় বর্ষের জন্য প্রযোজ্য তা নয়। এটি অনার্স চতুর্থ বর্ষ এবং অন্যান্য বর্ষের জন্য প্রয়োজন বা এর গুরুত্ব রয়েছে, কারণ যে কোনো গবেষণা কাজের জন্য এই নমুনায়ন বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নিই নমুনায়ন বা স্যাম্পলিং কি। এই নমুনায়ন বিষয়টি জানার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকা বা কিছু বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি। তার প্রথমটি হচ্ছে সমগ্র বা পপুলেশন। তাহলে প্রথম বিষয়টি যেটি জানবো সেটি হচ্ছে সমগ্র বা পপুলেশন। সমগ্র কি? সমগ্র হচ্ছে কোনো নির্দিষ্ট গুণাবলী বিশিষ্ট প্রাণী, বস্তু, বিষয় বা ঘটনার সমাহারকে সমগ্র বলা হয়। তাহলে সমগ্রটা কি? কোনো নির্দিষ্ট গুণাবলী বিশিষ্ট প্রাণী, বস্তু, বিষয় বা ঘটনার সমাহারকে সমগ্র বলা হয়। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, আমরা যদি একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাই যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্রছাত্রীদের নৈতিক আদর্শ কেমন, এই বিষয়টি নিয়ে আমরা গবেষণা করব। তাহলে এক্ষেত্রে ধরো আমরা ধরে নিচ্ছি যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে 10,000 ছাত্রছাত্রী রয়েছে। তাহলে এই যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে 10,000 ছাত্রছাত্রী রয়েছে, এই 10,000 ছাত্রছাত্রী হচ্ছে সমগ্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে বা আরেকটু বললে তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে নমুনা বা স্যাম্পল। নমুনা বা স্যাম্পল। নমুনা কি? নমুনা হচ্ছে কোনো সমগ্র সম্পর্কে কিছু জানার অভিপ্রায়ে উক্ত সমগ্র থেকে কতগুলো উপাদান নির্বাচন করা হলে নির্বাচিত উপাদান সমূহকে নমুনা বলা হয়। তাহলে কি দেখো, কোনো সমগ্র থেকে কিছু জানার অভিপ্রায়ে উক্ত সমগ্র থেকে কতগুলো উপাদানকে নির্বাচন করা হলে সেই নির্বাচিত উপাদান সমূহকে বলা হয় নমুনা। তাহলে অন্য কথায় বলা যায়, কোনো গবেষণা বা জরিপের জন্য সমগ্রকে যে অংশ নির্বাচন করা হয় সেই অংশকেই বলে নমুনা। সমগ্রকে প্রতিনিধিত্ব অংশগুলোকে নমুনা বলে। তাহলে আমরা যদি আগের উদাহরণে চলে যাই বা এক্সাম্পলে চলে যাই, আমি কি বলেছিলাম যে আমরা একটা বিষয় নিয়ে গবেষণা করব। গবেষণাটি হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্রছাত্রীদের নৈতিক আদর্শ কেমন, এটি আমরা জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে 10,000 ছাত্রছাত্রী রয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম সমগ্রকের ক্ষেত্রে? সমগ্রক হচ্ছে সেই 10,000 ছাত্রছাত্রী। এখন আমার একটি বিষয়ে গবেষণা করতে গেলে সেই 10,000 ছাত্রছাত্রীর ভেতরে সব ছাত্রছাত্রীকে নিয়ে গবেষণা করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা 10,000 ছাত্রছাত্রী থেকে আমরা 500 ছাত্রছাত্রীকে নির্বাচন করে নিব। এই যে 10,000 ছাত্রছাত্রী থেকে 500 ছাত্রছাত্রীকে আমরা নির্বাচন করলাম, সেই 500 ছাত্রছাত্রী হচ্ছে নমুনা। তাহলে দেখো, সমগ্রটা কি? সমস্ত ছাত্রছাত্রী, মানে সব ছাত্রছাত্রী হচ্ছে সমগ্র। এবং সেই সকল 10,000 ছাত্রছাত্রী থেকে যখন আমরা 500 ছাত্রছাত্রী নির্বাচন করব, সেই 500 ছাত্রছাত্রী হবে প্রতিনিধিত্বমূলক, সেই সমগ্রকে প্রতিনিধিত্বমূলক নমুনা। তাহলে নমুনা কি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো, সমগ্র কি এবং নমুনা কি সেই ধারণাটি আমাদের পরিপূর্ণভাবে বুঝে গিয়েছি আমরা। এখন আমরা আলোচনা করব হচ্ছে নমুনায়ন কি। তাহলে দেখো, সমগ্র কি আমরা জানলাম, নমুনা কি আমরা জানলাম। তাহলে এখন আমরা জানবো হচ্ছে নমুনায়ন।
স্যাম্পলিং। তাহলে নমুনায়নটা কি? নমুনায়ন হচ্ছে যে প্রক্রিয়ায় সমগ্র থেকে নমুনা নির্বাচিত বা বাছাই করা হয় তাকে নমুনায়ন বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে সেই সমগ্র থেকে আমরা নমুনাগুলি নির্বাচন করব সেটি হবে নমুনায়ন। তাহলে যদি আমরা সেই পূর্বের উদাহরণে চলে যাই, তাহলে উদাহরণে কি দেখো, সমগ্রটা কি? মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের 10,000 ছাত্রছাত্রী। নমুনা কি? সেই 10,000 ছাত্রছাত্রীদের থেকে 500 ছাত্রছাত্রীকে আমরা প্রতিনিধিত্বমূলকভাবে নির্বাচন করেছি। তাহলে সেই 500 ছাত্রছাত্রী হচ্ছে নমুনা। আর নমুনায়ন কি? এই যে সমগ্র থেকে আমরা নমুনা নির্বাচন করব, সেই সমগ্র থেকে নমুনা নির্বাচন করার ক্ষেত্রে কোনো পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র থেকে এই নমুনা নির্বাচন করব সেই বিষয়টিকেই বলে নমুনায়ন। মানে সেই পদ্ধতি বা প্রক্রিয়াটিকেই বলে নমুনায়ন। তাহলে আশা করছি তোমরা সমগ্র, নমুনা এবং নমুনায়ন বুঝতে পেরেছো, অর্থাৎ পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব এই নমুনা যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয় সেই প্রক্রিয়াগুলি কি কি। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে নমুনায়ন নির্বাচনের প্রকারভেদ, তার মানে নমুনায়নের প্রকারভেদ। নমুনায়নের প্রকারভেদ। আচ্ছা, তাহলে দেখো, যে প্রক্রিয়ায় সমগ্র থেকে নমুনা নির্বাচিত বা বাছাই করা হয় তাকে নমুনায়ন বলে। তাহলে সেই নমুনায়নের প্রকারভেদ হচ্ছে, আমরা জানি যে নমুনায়নকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ দু প্রকারের নমুনায়ন রয়েছে। এক নাম্বার হচ্ছে সম্ভাবনা নির্ভর নমুনায়ন এবং 2 নাম্বার হচ্ছে নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়ন। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে দেখো সম্ভাবনা নির্ভর নমুনায়ন, বা যাকে আমরা বলবো প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং, এটা হচ্ছে সম্ভাবনা নির্ভর নমুনায়ন। আর 2 নাম্বার হচ্ছে নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়ন। নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়ন, যাকে আমরা বলবো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে নমুনায়ন প্রধানত 2 প্রকার। এক হচ্ছে সম্ভাবনা নির্ভর নমুনায়ন বা প্রবাবিলিটি স্যাম্পলিং, 2 নাম্বার হচ্ছে নিঃসম্ভাবনামূলক নমুনায়ন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এক্ষেত্রে দেখো, সম্ভাবনা নির্ভর নমুনায়নকে সম্ভাবনা যুক্ত নমুনায়নও বলা হয়ে থাকে, আবার নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়নকে অসম্ভাবনা যুক্ত নমুনায়নও বলা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব সম্ভাবনা নির্ভর নমুনায়ন নিয়ে। তাহলে চলো, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্ভাবনা নির্ভর নমুনায়ন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। সম্ভাবনা নির্ভর নমুনায়ন বা প্রবাবিলিটি স্যাম্পলিং কি, আগে আমরা সেই বিষয়টি জেনে নিই। আশা করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি উপাদানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাকে সম্ভাবনা নির্ভর নমুনায়ন বলে। তার মানে সম্ভাবনা নির্ভর নমুনায়নটা কি? যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি উপাদানের, মানে সমগ্রকের প্রতিটি উপাদানের অন্তর্গত হওয়ার সম্ভাবনা সমান থাকবে তাকে সম্ভাবনা নির্ভর নমুনায়ন বলে। যেমন ধরো, আমরা 100 জন লোকের ভেতর থেকে আমরা 10 জনকে নির্বাচন
করব, কি 100 জন লোকের ভেতর থেকে আমরা 10 জনকে নির্বাচন করব। এই সম্ভাবনা নির্ভর নমুনায়ন বা প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে দেখা যাবে এই 100 জনেরই এই সমগ্র থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান থাকবে। অর্থাৎ এই 100 জনের প্রতিটি উপাদান বা প্রতিটি ব্যক্তি বা প্রতিটি একককে সমান সম্ভাবনা থাকবে নির্বাচিত হওয়ার। একেই সম্ভাবনা নির্ভর নমুনায়ন বলে। এই সম্ভাবনা নির্ভর নমুনায়নকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? সরল দৈবচরিত নমুনায়ন বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়ন বা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, স্তরিত নমুনায়ন বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, গুচ্ছ নমুনায়ন বা ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে আমরা একটু লিখে নিই। আচ্ছা, তাহলে কি আমরা সম্ভাবনা নির্ভর নমুনায়নকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, এর এক হচ্ছে সরল দৈবচরিত নমুনায়ন। সরল দৈবচরিত নমুনায়ন, সরল দৈবচরিত নমুনায়ন বা যাকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দুই নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়ন। নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়ন, যাকে আমরা বলবো সিস্টেমেটিক র্যান্ডম সিস্টেম। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। তাহলে নিয়মতান্ত্রিক নমুনায়ন বা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। 3 নাম্বার হচ্ছে স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়ন, যাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। 4 নাম্বারকে বলবো গুচ্ছ নমুনায়ন। 4 হচ্ছে গুচ্ছ নমুনায়ন বা ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে দেখো, সম্ভাবনা নির্ভর নমুনায়ন কয় ধরনের? সম্ভাবনা নির্ভর নমুনায়ন হচ্ছে 4 প্রকারের। সরল দৈবচরিত নমুনায়ন বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়ন বা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, স্তরিত নমুনায়ন বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, গুচ্ছ নমুনায়ন বা ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সরল দৈবচরিত নমুনায়ন নিয়ে। প্রথমে আমাদের আলোচ্য বিষয় হবে সরল দৈবচরিত নমুনায়ন। সরল দৈবচরিত নমুনায়ন কি? দেখো, সরল দৈবচরিত নমুনায়ন হলো এমন এক ধরনের নমুনায়ন যাতে সমগ্রকে প্রতিটি উপাদান বা এককের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকবে। যেহেতু এটি সরল দৈবচরিত নমুনায়ন, এই সরল কথাটির অর্থ হচ্ছে এটি খুবই সরল এবং সহজ পদ্ধতিতে এই পদ্ধতিটি নমুনায়ন ও পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন সরল দৈবচরিত নমুনায়নের ক্ষেত্রে, তাহলে কি সরল দৈবচরিত নমুনায়ন হলো এমন এক ধরনের নমুনায়ন যাতে সমগ্রকে প্রতিটি উপাদান অন্তর্ভুক্ত হওয়ার সমান সম্ভাবনা থাকে। তাহলে আমরা যদি একটি উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারবো যে সমগ্রকে মোট সংখ্যা যদি 500 হয় এবং এক্ষেত্রে যদি সরল দৈবচরিত নমুনায়ন পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয়, তাহলে সমগ্রকে প্রতিটি এককে নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা হবে 500 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি বুঝি? দেখো, সমগ্রকের মোট সংখ্যা যদি কত হয়? 500 হয়। সমগ্রকের মোট সংখ্যা যদি 500 হয়
এবং এক্ষেত্রে যদি নমুনা, এই যে সরল দৈবচয়িত নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে যদি নমুনা নির্বাচন করা হয়, তবে উক্ত সমগ্রকে প্রতিটি এককে নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে 500/1 অর্থাৎ এই 500/1 ভাগ। কিন্তু যদি 50 জনকে নমুনায় অন্তর্ভুক্ত করা হয়, যদি 50 জনকে নির্বাচন করা হয়, এক্ষেত্রে বলছি প্রতিটি এককের, আর এক্ষেত্রে যদি 50 জনকে নমুনা হিসেবে নির্বাচন করা হয়, তাহলে কি হবে? তাহলে সরল দৈবচয়িত নমুনায়নের ক্ষেত্রে কি ঘটবে? যদি পদ্ধতিটি ব্যবহার করা হয়, তাহলে এখানে এই 50 জনেরই সম্ভাবনা থাকবে হচ্ছে 500/, অর্থাৎ 10 ভাগ। কিভাবে থাকবে দেখো, এখানে তো 500 জনকে নির্বাচন, 500 জন থেকে আমরা প্রতিটি এককে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে 500/1 ভাগ। আর যদি 50 জনকে নির্বাচন করা হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো 50, তার মানে এখানে নির্বাচনের সম্ভাবনা থাকবে হচ্ছে 10 ভাগে, মানে 10 ভাগ, শতকরা 10 ভাগ সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই সরল দৈবচয়িত নমুনায়ন আবার দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে। একটি হচ্ছে লটারি পদ্ধতি, আর একটি হচ্ছে দৈবচয়িত সংখ্যা সারণী পদ্ধতি। তাহলে এই সরল দৈবচয়িত নমুনায়ন কয়টি পদ্ধতিতে করা হয়ে থাকে? দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে। এক হচ্ছে লটারি পদ্ধতি, আর দুই হচ্ছে লটারি পদ্ধতি, আর খ হচ্ছে দৈবচয়িত সংখ্যা সারণী পদ্ধতি। তাহলে কয়টি পদ্ধতিতে নির্বাচন করা হয়? দুটি পদ্ধতিতে, একটি হচ্ছে লটারি পদ্ধতি, একটি হচ্ছে দৈবচয়িত সংখ্যা সারণী পদ্ধতি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে লটারি পদ্ধতি। লটারি পদ্ধতিটি কি? দেখো, লটারি পদ্ধতি হচ্ছে এটি দৈবচয়িত, মানে সরল দৈবচয়িত নমুনায়নের একটি সহজ পদ্ধতি। কেন সহজ পদ্ধতি? কারণ এতে কোনো পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রতিটি উপাদানের অন্তর্ভুক্ত হওয়ার সমান সম্ভাবনা থাকে। তার মানে এটি একটি সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে পক্ষপাতিত্ব হীনভাবে সমগ্র থেকে নমুনা নির্বাচন করা যায় এবং প্রতিটি সমগ্রকে প্রতিটি এককে নমুনা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে 100%। আচ্ছা, এক্ষেত্রে দেখো, এই লটারি পদ্ধতিটি কতগুলি ধাপের মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রথম ধাপটি কি? প্রথমটি হচ্ছে সমগ্রকের প্রতিটি উপাদানের সংখ্যা নির্ধারণ করা, অর্থাৎ সমগ্রকের প্রতিটি উপাদানকে একটি সংখ্যা দ্বারা চিহ্নিত করা। এরপর এই সংখ্যাগুলি একটি কাগজে লেখা এবং কাগজে লেখার পর এই কাগজগুলি বা কার্ডগুলি একটি বক্সে রাখা এবং বক্সে কাগজগুলিকে এলোমেলো বা বিন্যস্ত ভাবে রাখা হয়। এর পরবর্তী সময় একজন ব্যক্তির চোখ বন্ধ করে তাকে সেই বক্স থেকে সংখ্যাগুলি তুলতে বলা হয় এবং সে একটি একটি করে সংখ্যা তুলে এবং সেখান থেকে নমুনা নির্বাচন করা হয়। তাহলে এই পদ্ধতিটি কি? একদম সহজ এবং কি এতে পক্ষপাতিত্বহীন কোনো ব্যাপার থাকবে না, কারণ সেই বক্স থেকে, যেহেতু তার চোখ বন্ধ থাকবে, সেই বক্স থেকে যে সংখ্যাটি তুলবে সেটি সে দেখবে না বা জানবে ওরা কোন সংখ্যাটি উঠছে। এবং এক্ষেত্রে প্রতিটি এককে এবং প্রতিটি সমগ্রকের প্রতিটি এককে নমুনা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে আসো দৈবচয়িত সংখ্যা সারণী পদ্ধতিটা। দৈবচয়িত সংখ্যা সারণীটি কি? দৈবচয়িত সংখ্যা সারণীতে সংখ্যাগুলিকে দৈবক্রমিক ভাবে কলাম এবং সারি অনুযায়ী সাজানো হয়। সমগ্রকে প্রতিটি এককের ক্রমিক সংখ্যা দ্বারা, সমগ্রকে প্রতিটি এককে ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। নমুনার সংখ্যা যত হবে দৈবচয়িত সংখ্যা সারণী থেকে ঠিক সেই কয়টি সংখ্যায় চিহ্নিত করতে হয়। পরে দৈবচয়িত সংখ্যাগুলোকে সমগ্রকে ক্রমিক সংখ্যার সাথে মিলিয়ে নমুনা নির্বাচন করা হয়। এটি সাধারণত
করা হয়, তোমরা দেখবে যে বইয়ের শেষের দিকে একটি দৈবচরিত সংখ্যা সারণী থাকে যা থেকে নির্বাচন করা হয়। টেবিল, এক ধরনের টেবিল থাকে, সেই টেবিল থেকে এই সমগ্র থেকে মানে ওই টেবিলটি প্রয়োগ করে সমগ্র থেকে নমুনা নির্বাচন করা হয় এবং পক্ষপাতিত্বহীনভাবে নমুনা নির্বাচনের জন্য এই দৈবচিত সংখ্যা সারণী পদ্ধতিটি খুবই জনপ্রিয়। তাহলে এখন আমরা আলোচনা করব নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়ন নিয়ে। এতক্ষণ আলোচনা করেছি হচ্ছে সরল দৈবচারিত নমুনায়ন নিয়ে। এখন আমরা আলোচনা করব নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়ন। নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়ন বা সিস্টেমেটিক স্যাম্পলিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়নটা কি? নিয়মতান্ত্রিক ভাবে এমন একটি সুনির্দিষ্ট ব্যাপ্তি সহকারে, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে একটি সুনির্দিষ্ট ব্যাপ্তি সহকারে দৈবচারিত পন্থায় নমুনা নির্বাচনের পদ্ধতিকে নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনা বলে। তাহলে নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়নটা কি? নিয়মতান্ত্রিক ভাবে একটি সুনির্দিষ্ট ব্যাপ্তি সহকারে, ব্যাপ্তি মানে ব্যবধান সহকারে দৈবচারিত পন্থায় নমুনা নির্বাচনের পদ্ধতিকে নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়ন বলে। নিয়মতান্ত্রিক নমুনায়নের সমগ্রকে প্রতিটি এককে একটি সুনির্দিষ্ট ক্রমিক সংখ্যার চিহ্নিত করে এবং ক্রমানুসারে সাজানো হয়। তার মানে নিয়মতান্ত্রিক এই নমুনায়ন, দৈবচারিত নমুনায়ন পদ্ধতিতে প্রতিটি এককে একটি সুনির্দিষ্ট সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় এবং সেই সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজানো হয়। সাজানোর ক্ষেত্রটা ভৌগোলিক, আক্ষরিক বা অন্য কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতেও হতে পারে। তারপর নমুনার ব্যাপ্তি নির্ধারণ করা হয়। তাহলে কি দেখো, এখানে প্রথমে কি করছে এই নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়ন পদ্ধতিতে, এখানে সমগ্রকে প্রতিটি এককে এক একটি সংখ্যা দ্বারা চিহ্নিত করছে এবং সংখ্যা চিহ্নিত করে সেই সংখ্যাগুলিকে ক্রমানুসারে সাজানো হচ্ছে এবং সেই সাজানোটা বিভিন্নভাবে বিভিন্ন কেউ কেউ ভৌগোলিক, আক্ষরিক বা অন্য কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতেও সেই ক্রমানুসারে সাজানো পদ্ধতিটা করতে পারে। আচ্ছা, এরপর কি করছে? এরপর নমুনার ব্যাপ্তি নির্ধারণ করছে। যেমন ধরো আমি একটি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি যে আমরা 2000 পরিবার থেকে 200টি পরিবারকে নির্বাচন করতে চাই। মানে কোনো একটি গ্রামের, আমরা যদি কোনো একটি গ্রামের 2000 পরিবার থেকে আমরা কতটি? 200টি, 2000টি পরিবার থেকে আমরা 200টি পরিবারকে নির্বাচন করতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কিভাবে নিয়মতান্ত্রিক দৈবচারিত নমুনায়ন পদ্ধতিতে আমরা সেটি নির্বাচন করব? দেখো, এক্ষেত্রে নমুনার ব্যাপ্তিটা কি হবে আমরা সেটা নির্বাচন করব। তাহলে এক্ষেত্রে নমুনার ব্যাপ্তি হবে, দেখো নমুনার ব্যাপ্তি আমরা বের করে নিই, 2000 কে 200 দিয়ে ভাগ যদি দিই তাহলে কত হচ্ছে? 10। তাহলে এখানে নমুনায়ন ব্যাপ্তি কত হচ্ছে? 10। মানে নমুনায়নের ব্যবধান হচ্ছে 10। যেহেতু আমরা 2000 পরিবার থেকে 200টি পরিবার নির্বাচন করব এবং প্রথমে আমরা ব্যাপ্তি নির্ধারণ করে নিলাম, ব্যাপ্তিটা হচ্ছে 10। এখন প্রতি 10 পরিবারকে নমুনা হিসাবে নির্বাচন করা যাবে, প্রতি 10তম পরিবারকে। তাহলে এই 10তম পরিবারকে নির্বাচন মানে ব্যাপ্তিটা 10তম পরিবার থেকে নির্বাচন শুরু হবে। কিন্তু এখানে একটি কথা আছে, কথা হচ্ছে প্রথম যে নমুনাটি নির্বাচন করব সেই নমুনাটি দৈবচারিত ভাবে নির্বাচন করব প্রথম সংখ্যাটি। যেমন ধরো প্রথম সংখ্যাটি যখন দৈবচারিত নমুনায়ন ভাবে নির্বাচন আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে যদি আমার লটারির মাধ্যমে আমার প্রথমে 8 সংখ্যাটি যদি ওঠে, তাহলে দেখো প্রথমে আমরা 8তম যে সংখ্যা আছে সেই সংখ্যায় যে এককটি রয়েছে সেটিকে আমরা নির্বাচন করব, মানে যে পরিবারটি রয়েছে সেই পরিবারটিকে নির্বাচন করব। আর আমাদের ব্যাপ্তি কত ছিল? 10। তাহলে দ্বিতীয় পরিবারটিকে আমরা কি নির্বাচন করব? 18 যে পরিবারটি আছে সেটিকে দ্বিতীয় একক হিসাবে বা নমুনা হিসেবে নির্বাচন করব। তৃতীয় হচ্ছে 28, তারপর 38, এভাবে পর্যায়ক্রমে 198।
শেষ পরিবারটি হবে 198। তাহলে এইভাবে আমরা 200টি পরিবার নির্বাচন করব। তোমরা কি বুঝতে পেরেছো? মানে নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়ন, সেটি যেহেতু দৈবচরিত নমুনায়নে, সরল দৈবচরিত নমুনায়নে পরে আসছে নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়ন, যেহেতু একটি সম্ভাবনা নির্ভর নমুনায়ন, অর্থাৎ এক্ষেত্রে নমুনায়নের প্রতিটি এককের সম্ভাবনা কি সমান থাকবে। এবং এটা যেহেতু নিয়মতান্ত্রিক কি কারণে বলছে, কারণ হচ্ছে যে এখানে 2000টি পরিবার থেকে আমরা 200টি পরিবার নির্বাচন করব। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ব্যাপ্তিটা নির্বাচন করে নিব। তাহলে এখানে ব্যাপ্তিটি হচ্ছে 10 ব্যাপ্তি। তাহলে 10 ব্যাপ্তি অনুসারে আমরা প্রতি 10তম যে পরিবারটি হবে, মানে ব্যবধানে প্রতি 10তম পরিবারটিকে আমরা এক্ষেত্রে নমুনার অন্তর্ভুক্ত করব। কিন্তু প্রথম যেই পরিবারটি হবে সেই পরিবারটিকে আমরা কি লটারির মাধ্যমে নির্বাচন করব। অর্থাৎ 1 থেকে 10-এর ভিতরে লটারির মাধ্যমে নির্বাচন করে যদি লটারিতে 8 উঠে, তাহলে 8 হচ্ছে প্রথম পরিবার। এবং 8 থেকে আমরা 10 ব্যাপ্তি করে করে যত একক বা নমুনা আসবে আমরা সেগুলিকে সংগ্রহ করব। যেমন 8-এর পরে 18, তারপর 28, 38 এবং এভাবে ক্রমান্বয়ে 198 পর্যন্ত আমরা যেতে থাকবো। এবং ক্রমান্বয়ে এভাবে 2000 পর্যন্ত যে আমরা যখন 200টি পরিবার পাবো তখন আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করব। আচ্ছা, তাহলে আমরা নিয়মতান্ত্রিক দৈবচরিত নমুনায়নটি বুঝেছি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে স্তরিত নমুনায়ন। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3 নম্বর, স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়ন বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এটি কি? দেখো, স্তরিত নমুনায়ন হচ্ছে, এই স্তরিত নমুনায়ন পদ্ধতিটি নমুনায়নের অন্যতম কৌশল। মানে এই স্তরিত নমুনায়ন পদ্ধতিটি হচ্ছে নমুনায়নের অন্যতম কৌশল। স্তরিত নমুনায়ন পদ্ধতিতে প্রাথমিকভাবে সমগ্রকে এক বা একাধিক নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো স্তরে বিভক্ত করা হয়। তাহলে এই পদ্ধতিতে, এই নমুনায়ন পদ্ধতিতে কি প্রাথমিকভাবে সমগ্রকে এক বা একাধিক নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো স্তরে বিভক্ত করতে হবে। আচ্ছা, এখন দেখো, তারপর এই যে মানে অবাধ দৈবচয়ন প্রক্রিয়া, অবাধ দৈবচয়ন প্রক্রিয়ায় প্রতিটি স্তর থেকে প্রয়োজনীয় সংখ্যক নমুনা নির্বাচন করা হয়। তাহলে প্রথমে আমরা কি করছি, স্তরিত নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকে এক বা একাধিক নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলি স্তরে বিভক্ত, সম্পূর্ণ সমগ্রকে কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো স্তরে আমরা বিভক্ত করছি। এবং এই স্তরে বিভক্ত করার পর প্রতিটি স্তর থেকে দৈবচরিতভাবে আমরা নমুনা সংগ্রহ করছি। সমগ্রকে প্রতিটি স্তরকে এক একটি উপসমগ্র বলে। মানে সমগ্রকে এই যে প্রত্যেকটা স্তর আমরা নির্বাচন করব, এই প্রতিটি স্তরকে কি বলে? উপসমগ্র। তার মানে এই যে প্রতিটি সমগ্রকে স্তরে ভাগ করব, সেই স্তরগুলিকে আমরা কি বলবো? উপসমগ্রক। এখন দেখো, এই সমগ্রকে বিভিন্ন স্তরে বিভক্ত করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন প্রতিটি স্তরের মধ্যে সমরূপতা থাকে। প্রতিটি স্তরের মধ্যে কি থাকবে? সমরূপতা। সমরূপতা কি বুঝো? সমরূপতা হচ্ছে মানে সকল বৈশিষ্ট্যের দিক থেকে তারা একই রূপ হবে, এদের ভিতরে কোনো ভিন্নতা থাকবে না। আচ্ছা, সমগ্রকে বিভিন্ন স্তরে বিভক্ত করার সময় অবশ্যই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে করতে হবে এবং সেটি কি নমুনায়নের পূর্বেই এটি আমাদের সম্পন্ন করতে হবে। যেমন একটি উদাহরণ আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, যে উদাহরণ দিলে তোমরা সহজেই সেটি বুঝতে পারবে। যেমন ধরো, আমরা যদি এখন দেখতে চাই যে ঢাকা শহরে জনসমষ্টির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটি গবেষণা করতে চাই, তাহলে আমাদের গবেষণার বিষয়টা কি? যে ঢাকা শহরের জনসমষ্টির অর্থনৈতিক অবস্থা। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ ঢাকা শহরে আমরা জনসমষ্টিকে 3টি ভাগে ভাগ করতে পারি। 3টি ভাগ কি? দেখো, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন
বৃত্ত। তাহলে এই ঢাকা শহরে আমি টোটাল জনসমষ্টিকে 3টি ভাগে আমরা বিভক্ত করলাম, আর 3টি স্তরে বিভক্ত করলাম, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এই 3টি স্তরকেই বলে উপসমগ্র। এখন দেখো, এই উপসমগ্র থেকে আমরা নমুনা নির্বাচন করব। নমুনা নির্বাচন করে আমরা কোনো একটি গবেষণা কার্য সম্পাদন করবো। যেমন ধরো উচ্চবিত্ত থেকে আমি, যদি এরকম হয় যে উচ্চবিত্ত থেকে আমি 10 জন নিলাম, নিম্নবিত্ত থেকে 10 জন নিলাম, এবং মধ্যবিত্ত থেকে 10 জন নিলাম, এবং নিম্নবিত্ত থেকে 10 জন নিলাম, তাহলে আমরা কি করছি দেখো, এখানে সমগ্রকে প্রথমেই কি কতগুলি স্তরে বা উপসমগ্রকে ভাগ করছে, এবং ভাগ করার পর সেখান থেকে যখন আমরা নমুনা নির্বাচন করবো, সেটি দৈবচরিত ভাবে নমুনা, আবার সেখান থেকে নমুনা নির্বাচন করছি। এখন এই যে সমরূপতার ব্যাপারটি এসেছিল, সেটি হচ্ছে যখন আমরা উচ্চবিত্ত থেকে নমুনা সংগ্রহ করব, তখন উচ্চবিত্তের সকল বৈশিষ্ট্য কি সমান থাকবে, উচ্চবিত্ত দলের বৈশিষ্ট্যগুলি সমান থাকবে, নিজস্ব থাকবে। মধ্যবিত্ত থেকে নির্বাচন করলে মধ্যবিত্তের ক্ষেত্রেও বৈশিষ্ট্যগুলি একই রকম থাকবে, অর্থাৎ সেখান থেকে নমুনা নির্বাচন করলে সমরূপতা থাকবে। আবার নিম্নবিত্ত থেকে যখন 10 জন নির্বাচন করব, সেক্ষেত্রেও আমাদের নিম্নবিত্তের বৈশিষ্ট্য অনুসারে তাদের একই রকম সমরূপতা থাকবে। কিন্তু আমরা যদি এরকম করি যে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত, এই উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত থেকে মিলিয়ে নেই, তাহলে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের ক্ষেত্রে কি সমরূপতা থাকবে? থাকবে না। এই দুই দল আবার একসাথে করে নিলে সেখানে কি হবে? অসমরূপতা দেখা দিবে। আবার যদি মধ্যবিত্তের সাথে নিম্নবিত্ত নেই, তাহলে সেখানেও কি দেখা দিবে? অসমরূপতা দেখা দিবে। তাহলে প্রতিটি ভাগ আলাদা আলাদা কি থাকবে? সমরূপতা থাকবে। যখন দুইটা দলকে আমরা একসাথে করতে যাব, তখনই সে জায়গায় অসমরূপতা দেখা দিবে। এই স্তরিত নমুনায়ন আবার দুই ভাবে করা হয়। একটা হচ্ছে সমানুপাতিক স্তরিত নমুনায়ন বা প্রপোর্শনাল স্ট্র্যাটিফাইড, আর একটা হচ্ছে অসমানুপাতিক স্তরিত নমুনায়ন বা ডিসপ্রপোর্শনাল স্ট্র্যাটিফাইড। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো একটু আলোচনা করি এই স্তরিত নমুনায়নের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছিলাম, সমানুপাতিক স্তরিত নমুনায়নটা কি। তাহলে এক্ষেত্রে আসছে সমানুপাতিক স্তরিত নমুনায়ন, আর আরেকটা কি? অসমানুপাতিক স্তরিত নমুনায়ন। আচ্ছা, সমানুপাতিক স্তরিত নমুনায়নটা কি? দেখো, প্রতিটি স্তরে বা উপসমগ্রকে, মানে প্রতিটি স্তর বা উপসমগ্রকে ভাগ করার পর স্তর থেকে নমুনা অনুপাত অনুযায়ী নির্বাচন করাকে সমানুপাতিক স্তরিত নমুনায়ন বলা হয়। অর্থাৎ আমরা যে স্তরগুলি ভাগ করেছি, সেই ভাগগুলি স্তর বা উপসমগ্র থেকে যখন আমরা নমুনা নির্বাচন করব, তখন সেটি সমানুপাতিক হারে নির্বাচন করব। যেমন ধরো, আমরা একটা উদাহরণের সাহায্যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা একটি বিষয় নিলাম যে ছাত্র ছাত্রীদের পড়াশোনা অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়ানো উচিত কি না। তাহলে আমাদের গবেষণার বিষয়টি কি হচ্ছে যে ছাত্র ছাত্রীদের পড়াশোনা অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়ানো উচিত কিনা, এই মনোভাব যাচাইয়ের জন্য আমরা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে মনোবিজ্ঞান বিভাগের 100 জন ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করলাম যে ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে জড়ানোটা ঠিক হবে কিনা। তার মনোভাব যাচাইয়ের জন্য আমরা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে মনোবিজ্ঞান বিভাগের 100 জন ছাত্রছাত্রীকে নির্বাচন করলাম। এই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের বিভাগের ছাত্রছাত্রীদের অনুপাত হচ্ছে 3:1, মানে ছাত্র ছাত্রী এর অনুপাত হচ্ছে 3:1, অর্থাৎ ছাত্র হচ্ছে 3 আর ছাত্রী হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে নমুনা সংগ্রহ করব, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করব কিভাবে? তাহলে দেখো, 100 ক্ষেত্রে 75 জন ছেলে এবং বাকি 25 জন মেয়ে। এই যে সমানুপাতিক হারে যে আমরা নমুনা নির্বাচন করলাম, এই সমানুপাতিক হারে নমুনা নির্বাচনকে সমানুপাতিক স্তরিত নমুনায়ন বলে।
আশা করছি এটি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে অসমানুপাতিক স্তরিত নমুনায়ন কি? যেখানে নমুনা নির্বাচনের ক্ষেত্রে আমরা কোনো অনুপাত, সঠিক অনুপাত নির্ধারণ করব না, অর্থাৎ ইচ্ছা মতো অনুপাতে আমরা নিব, সেখানে কোনো সঠিক সমানুপাত থাকবে না, অনুপাত থাকবে না, আমাদের বিভিন্ন ইচ্ছা অনুযায়ী যখন অনুপাত নিব সেটি হচ্ছে অসমানুপাতিক স্তরিত নমুনায়ন। আচ্ছা, আশা করি স্তরিত নমুনায়ন তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন 4 নাম্বার বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনা করব 4 নাম্বারটা নিয়ে। 4 নাম্বার হচ্ছে গুচ্ছ নমুনায়ন পদ্ধতি। তাহলে 4 কি? 4 হচ্ছে গুচ্ছ নমুনায়ন। তাহলে এই গুচ্ছ নমুনায়নকে আমরা বলি ক্লাস্টার স্যাম্পলিং। এই গুচ্ছ নমুনায়নটা কি? গুচ্ছ নমুনায়ন হচ্ছে, গুচ্ছ নমুনায়ন পদ্ধতিটির আরেকটি নাম হচ্ছে ক্ষেত্র নমুনায়ন পদ্ধতি। তাহলে গুচ্ছ নমুনায়ন পদ্ধতিটির আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে ক্ষেত্র নমুনায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে সমগ্রকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, প্রতিটি শ্রেণীকে একটি গুচ্ছ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কি করা হয়? সমগ্রকে প্রথমে, আমরা স্তরিত নমুনায়নের ক্ষেত্রে দেখেছি যে সমগ্রকে প্রথমে প্রতিটি স্তরে বিভক্ত করা হয় এবং সেই প্রতিটি স্তরকে উপসমগ্র বলে। আর এক্ষেত্রে হচ্ছে এই পদ্ধতিতে প্রথমে সমগ্রকে কি করা হয়? কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রতিটি শ্রেণীকে একটি গুচ্ছ, এক একটি গুচ্ছ বলা হয়। গুচ্ছগুলোকে নমুনায়নের একক হিসাবে ধরা হয়। এক্ষেত্রে কতগুলি গুচ্ছ মিলে একটি নমুনার একক তৈরি হয়। যেমন ধরো, উদাহরণ সহ আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি যে আমরা ঢাকা নগরীর আইন শৃঙ্খলা সম্পর্কে একটি গবেষণা করতে চাচ্ছি। তার মানে আমরা কি করতে চাচ্ছি? ঢাকা শহরের একটি আইন শৃঙ্খলা বা বিষয় নিয়ে আমরা একটি গবেষণা করতে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে ঢাকা নগরীর প্রতিটি এলাকাকেই আমরা আলাদা আলাদা করে ভাগ করছি, মানে প্রতিটি শ্রেণীতে ভাগ করছি। যেমন ধরো, আমি এর আগের উদাহরণ সহ চাই। যেমন ধরো, আমরা যদি থাকি মোহাম্মদপুর, তাহলে মোহাম্মদপুরে একটা শ্রেণীতে আমরা বিভক্ত করছি মোহাম্মদপুরকে। আবার ধরো মিরপুরকে আমরা একটা শ্রেণীতে বিভক্ত করছি। আবার এখানে ধরো মতিঝিলকে আমরা আরেকটি শ্রেণীতে বিভক্ত করছি। তাহলে এই ক্ষেত্রে ঢাকা নগরীর প্রতিটি এলাকাকে আমরা এক একটি শ্রেণী হিসাবে বিভক্ত করছি এবং এই শ্রেণী থেকে আমরা নমুনা সংগ্রহ করছি। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই নমুনা থেকে সংগ্রহের ক্ষেত্রে কি আমরা আগে দেখেছি যে স্তরিত নমুনায়নের ক্ষেত্রে কি ঘটেছে? স্তরিত নমুনায়নের ক্ষেত্রে আমাদের সমরূপতা ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সমরূপতা থাকবে না। কেন থাকবে না? দেখো, যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি আমরা এখান থেকে নমুনা নির্বাচন করি, এর আগে ছিল কি উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। তাহলে এখানে পুরা ঢাকা নগরীকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছি। ধরো এখানে আমি 3টি নাম উল্লেখ করলাম, যে মোহাম্মদপুর, মিরপুর এবং মতিঝিল। তাহলে এক্ষেত্রে দেখো, মোহাম্মদপুরে কি উচ্চবিত্ত আছে? হ্যাঁ, মোহাম্মদপুরে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। আবার অনুরূপভাবে মিরপুরেও উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত রয়েছে। মতিঝিলেও উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত রয়েছে। তাহলে এক্ষেত্রে প্রতিটি এলাকায় কি, যদি আমরা চিন্তা করি যে এক্ষেত্রে প্রতিটি এলাকা বা আমরা যদি দেখি যে প্রতিটি অঞ্চল, এক্ষেত্রে প্রতিটি অঞ্চলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর লোক রয়েছে। তাহলে আমরা যখন নমুনা সংগ্রহ করতে যাব, তাহলে সেক্ষেত্রে কখনো উচ্চবিত্ত থেকে আসবে, কখনো মধ্যবিত্ত থেকে আসবে, কখনো নিম্নবিত্ত থেকে আসবে। আবার মিরপুরে গেলেও একই উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। তার মানে কি, এই ক্ষেত্রে নমুনা নির্বাচনের ক্ষেত্রে সমরূপতা বজায় থাকবে না, অর্থাৎ অসমরূপতা বজায় থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে গুচ্ছ নমুনায়ন। সাধারণত এই গুচ্ছ নমুনায়নটি দেখা যায় যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, কৃষি, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে যখন কোনো গবেষণা করা হয়, তখনই এই গুচ্ছ নমুনায়ন পদ্ধতিটি ব্যবহার করা হয়। কারণ এক্ষেত্রে গুচ্ছ নমুনায়ন পদ্ধতিটি হচ্ছে
খুবই উপযোগী একটি পদ্ধতি। আচ্ছা, তো আমি আশা করব আজকে আমাদের এই সম্ভাবনা নির্ভর নমুনায়ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা নিঃসম্ভাবনামূলক নমুনায়নটি পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দিব। তোমাদের আবারও বলছি, এই নমুনায়ন পদ্ধতিটি বা নমুনায়ন বিষয়টি তোমাদের জানা খুবই জরুরি, কারণ যে কোনো গবেষণার ক্ষেত্রে সেটি প্রয়োজন হয়, এবং শুধু গবেষণার জন্য না, তোমাদের পাঠ্যপুস্তকের বিষয়ের ক্ষেত্রেও সেটি রয়েছে। অতএব তোমরা এই বিষয়গুলি মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে, বোঝার চেষ্টা করবে। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে তোমরা বলবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।